বিয়ের ৩ মাস পর স্বামী চলে যায় বিদেশ। তারপর থেকেই উঠতে বসতে খেতে নাইতেই ঘুরতেই আমার শ্বশুর দেখতাম যেন তেনভাবেই যেখানে সেখানে আমার দেখি যেমন তেমন করে চেয়ে থাকতো। তো প্রিয় বন্ধুরা, সেই গল্পটাই তোমাদেরকে আমি শোনাতে চলেছি। আজকের গল্পটি অনেক অনেক বেশি মজাদার হতে চলেছে। চলো গল্প শুরু করে ফেলি। তার আগে তোমরা অবশ্যই হাতের কাছে একটু রুমাল বা টিস্যু রেখে নিও, কানে হেডফোন গুঁজে দাও। তার গল্প অনেক বেশি রোমান্টিক। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো দেরি না করে গল্প শুরু করি। বন্ধুরা, আমি আমার বাবা মার ঘরে সব থেকে বড় মেয়ে। আমরা মাত্র 2 বোন, এক ভাই। তো বন্ধুরা, আমার 2 বোন ছোট, ওরা লেখাপড়াই করছে। আমার বিয়ে হয়েছে মাত্র 1.5 বছর হয়ে গেছে। এই 1.5 বছরের মধ্যেই আমার স্বামী ছিলেন মাত্র 3 মাস আমার সঙ্গে। আমার স্বামীর নাম পলাশ। তো পলাশের বেশ টাকা পয়সা আছে, কিন্তু পলাশ বড্ড হিসাবি করে খরচ করে। আর জমানো টাকা খরচ করবেন না বলেই সে বিদেশে। যাই হোক বন্ধুরা, আমার শ্বশুর একজন চাকরিজীবী পুরুষ ছিলেন। তো সে সরকারি চাকরি করতেন, তার রিটায়ার্ড হয়ে গেছেন। তার ব্যাংক ব্যালেন্সে টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই। তারপরেও তার ছেলেকে সে বিদেশ যাওয়া থেকে কখনোই বারণ করেন না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমার শ্বশুরের একটাই ছেলে, আমার স্বামী পলাশ। যাই হোক বন্ধুরা, পলাশের সঙ্গে বিয়ের পরে আমি এই বাড়িতে এসে খুবই ভালো আছি এবং অনেক মান সম্মানের সঙ্গেই আছি। এই বাড়ি অনেক বড় বাড়ি। আমার শ্বশুর সারা জীবন ইনকাম করে যেমন সঞ্চয় করেছে, তেমনি জমা জমি, বাড়ি গাড়ি, টাকা পয়সা কোনো কিছুর কোনো জায়গায় কমতি নেই। আমার বাবাও সফল ব্যবসায়ী, কিন্তু আমাদের বাড়ির তুলনায় আমার স্বামীর বাড়ি আরও অনেক অনেক ধনী। যাই হোক বন্ধুরা, এখন স্বামীর সঙ্গে 3 মাস খুবই ভালোভাবে কাটালাম। আমার স্বামী আমায় প্রচণ্ড আদর করতেন, অনেক ভালোবাসতেন। সে চলে যাওয়ায় মনটা সবসময় আমার খারাপ থাকতো। তারপরও শ্বশুরের টাইমে টাইমে খাবার, টাইমে টাইমে মেডিসিন, চা নাস্তা যেটাই লাগে সবটাই আমাকে নিজের হাতে করতে হবে। এছাড়া তো আর উপায় নেই। যেহেতু আমি এই বাড়ির বড় বউ বলতেও আমি, ছোট বউ বলতেও আমি, সব কিছুই আমার উপর। তো বন্ধুরা, স্বামী থাকতে কখনো এই ধরনের কোনো কিছু আমার চোখেই পড়েনি। তো আমার স্বামী যাওয়ার কয়েকদিন তো আমার মনটা খুবই খারাপ ছিল, কিন্তু যাওয়ার পর আমার স্বামী খুব ঘন 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 আমায় ফোন করতেন। আর ভিডিও কলে আমি লাইনে থাকতাম। তারপরে ও আমাকে বোঝালো, দেখো কাজ করতে হবে, এভাবে তো আর ফোন দিয়ে বসে থাকলে হবে না, নিজেকে একটু গুছিয়ে নাও। বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি নিজের খেয়াল রেখো। এই বলে ফোন করা একটু কমিয়ে দিলাম। তারপর শ্বশুরের সেবা যত্ন তো আমি এমনিতেই করি, এ ছলে ও ছলে উনি শুধু ওনার ঘরেই আমাকে ডাকতেন, আমিও যেতাম। কিন্তু যেহেতু বাড়িতে আমি একা একাই কাজ করতাম, সেহেতু কাজের লোক লাগতো না, কারণ বাড়িতে তেমন কোনো মানুষজন নেই। শুধু সপ্তাহে 2 দিন ওই রামু কাকাকে ডেকে সব কিছু করিয়ে নিতাম। যাই হোক বন্ধুরা, এমনিতে ঘরদোর আমি সব কিছু মুছতাম। অতিরিক্ত গরম হওয়ার কারণে মাঝে মধ্যে ওড়না রেখে দিতাম। তো 3 মাস সংসার করার ফলে আমার ছোট ছোট খুব সুন্দর সুন্দর পেয়ারাগুলো অনেক বিগ সাইজের হয়ে গেছে। তো ওড়নাটা রেখে দিলেই কেমন লাগবে সেটা তো তোমরা সবাই বুঝো। যাই হোক, আমার শ্বশুরকে দেখতাম একদম ধ্যাপ ধ্যাপ করে তাকিয়ে থাকতো। তো আমি একটু লজ্জা পেতাম আর সেখান থেকে সরে যেতাম। আবার রান্নাঘরে যখন কাজ করতাম, আমার শ্বশুরমশাই দেখতাম যেখানেই থাকুক না কেন, রুমে থাকুক ব্যালকনি থাকুক, এসে একদম রান্নাঘরের দরজায় হাজির। আমি ঝুঁকে ঝুঁকে কাটাকাটি করতাম যে আমার গলা বড় হয়, পেয়ারাগুলো খুব সুন্দরভাবেই দেখা যেত। তো সেটা সে খুব সুন্দর করে করেই দেখত। আমি এড়িয়ে এড়িয়ে যেতাম, ভাবতাম ধুর এসব কি। যাই হোক বন্ধুরা, এভাবেই চলতে থাকে বেশ কয়েকটা দিন। তো একদিন আমার শ্বশুর সিঁড়ি দিয়ে ওঠার সময় পাটা পিছলে যায়। আসলে সত্যি সত্যি পা পিছলে গেছে কি না জানি না, না সবটাই নটাঙ্গি সেটাও জানি না, মানে তখন পর্যন্ত জানি না। যতক্ষণে জেনেছি ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আওয়াজ পেয়ে দরজাটা খুলে এসে
দেখলাম শ্বশুর সিঁড়িতে বসে পড়ে আছে। আমি তড়িঘড়ি করে তাকে ধরে উঠালাম, উঠিয়ে বললাম, বাবা আপনার কি হয়েছে? ওমা, সে দেখছি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। বলল, ভালো করে তোলো বৌমা আমাকে। আমি বললাম, হ্যাঁ আমি তো তুলছি আপনাকে, আপনি একটু চেষ্টা করুন। মা, সে আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। যাই হোক, আমি তাকে তুললাম, তুলে তার ঘরে নিয়ে আসলাম। আমি বললাম, কোথায় ব্যথা পেয়েছেন আপনি আমায় বলুন, আমি ওষুধ লাগিয়ে ডাক্তারকে ফোন করে দিচ্ছি। শ্বশুর বলল, ডাক্তারের কোনো দরকার নেই, তুমি একটু হাতে বাম লাগিয়ে আমার কোমরখানের মধ্যে সুন্দর করে একটু মালিশটা করে দাও তো বৌমা। আমি বললাম, ঠিক আছে দিচ্ছি। এই বলে আমি মালিশ করে নিয়ে আসলাম, এনে কোমরটা খুব সুন্দর করে মালিশ করে দিচ্ছিলাম। মালিশ করতে করতে আমার শ্বশুর আমায় বলে উঠল, আরেকটু ওদিকে, আরেকটু ওদিকে। এই করতে করতে ওমা, সে কোথায় মালিশ করে যাচ্ছে। হ্যাঁ, আমি বললাম, এটা কি করে হয় বাবা? এই বলে আমি ওখান থেকে উঠে যেতে লাগলে আমার হাতটা ধরে বলতেছে, শোনো না বৌমা, মন খারাপ করো না, রাগ করো না, এখানে বসো, সত্যিই আমি এখানে ব্যথা পেয়েছি, একটু দাও না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো মালিশ করে দিচ্ছিলাম। সে আমাকে যতই বলছে, একটু এদিকে দাও, একটু ওদিকে দাও, আমি আসলে কিছু বুঝে উঠতে পারছিলাম না। তাই কোনো মতো ওখান থেকে দিয়ে বিদেয় হওয়ার চেষ্টা ছিল। আমি বললাম, ঠিক আছে, আমি আপনার জন্য গরম দুধ এনে দিচ্ছি, তাতে আপনার উপকার হবে, ডাক্তারকেও ফোন করতে দিচ্ছেন না। তারপর গরম দুধটার গ্লাসটা নিয়ে আমি যখন ঘরে এলাম, দেখলাম ওমা, শ্বশুর তো শোয়া থেকে বসা। আমি বললাম, আপনি একা একা উঠলেন কী করে? আপনি তো উঠতেই পারছিলেন না। বললো, এই তো কোনো মতো কষ্ট করে উঠে বসেছি। যাই হোক, তারপরে আমি দুধের গ্লাসটা তার হাতে দিলাম। বলল, এসব খেলে কি আর হয়? এসব তো ভেজাল, অরিজিনালটা হলে ভালো হতো। আমি বললাম, মানে? বলো না কিছু না, বলে লাভটা কি বলো? আমতা আমতা করে আমায় বলল, তাহলে কি তুমি খাওয়াবো? আমি বললাম, হ্যাঁ আপনার জন্য আমি অরিজিনাল কোথায় পাওয়া যাবে সেখান থেকেই আনাবো। বলল, কোথাও তো আর যাওয়ার দরকার নেই, তোমার কাছে আছে, ইচ্ছে করলেই দিতে পারো। ওমা, এই কথা বলায় তো আমার আর কিছু বুঝতে বাকি থাকলো না। আমি বললাম, আপনি আমার শ্বশুর হন, এটা কি করে বলতে পারেন? দিন গ্লাসটা দিন। বলল, গ্লাসটা খাটের উপরে রাখছি, এখানে বসো। ওমা, বসতেই হাতটা ধরলো, ধরে নিজের কাছে টেনে নিল, আমায় নিয়ে বলতেছে, বৌমা তুমি কি বোকাশোকা? আমি এত অর্থ সম্পত্তির মালিক, এই সব কিছু একমাত্র আমার ছেলের। হ্যাঁ, আমি তোমাকে এক্সট্রাভাবে কিছু জমি, কিছু টাকা একদম তোমার নামে ফিক্স করে দেব, বিনিময়ে আমাকে খুশি করা তো তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। বলো, আমি যদি এখন নতুন করে একটা বিয়ে করি, তাহলে তো সে কেমন হবে? তোমার সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবে কি না? এই সয় সম্পত্তির ভাগাভাগি হয়ে যাবে। তুমি কি বুঝতে পারো না? আমি বললাম, সে আপনি যত যাই বলেন, এটা আপনি কি বলছেন? আমি এসব কিচ্ছু শুনতে চাচ্ছি না। তখন বলল, শুনতে চাচ্ছ না মানেটা কি? এই বলে বলল, আমি একটু ভাবা পিঠা খেতে চাই। একদম কথা বলো না তুমি, আমাকে একটু ভাবা পিঠা খাওয়াও। তারপরে আমি যখন পাত্তা দিলাম না, তখন সে জোর করে এই ভাপা পিঠেগুলোকে খুব সুন্দর করে খেতে লাগলো। ওমা, একদম ভেঙে চুরে কষলায় মশলায় খাইয়ে নিল। কিন্তু আস্তে আস্তে দেখলাম আমি জোরাজুরি করে ওনার সাথে পারছি না, ওনার পিঠে খাওয়াটা খুব সুন্দরভাবেই চলছে। তো ভাপা পিঠা খেতে খেতে আমিও ভাবলাম, যা এত সুন্দর করে যখন খাচ্ছে, খেতে দেই। তো সুন্দর করে উনি খেলেন, খেয়ে বলতেছে, এখন একটু চিতই পিঠাই খাবো। আমি বললাম, না না, যা হয়েছে অনেক হয়েছে, আর খাওয়া যাবে না, আপনি বয়স্ক মানুষ, এমনিতেও অতটা খেলে আপনার পেটে গন্ডগোল হবে। আমাকে বলল, আরে দিয়েই দেখো, আমার হজম শক্তি খুব ভালো, তার থেকেও ভালো হাই আমার নেটওয়ার্ক। আমি বললাম, তাই নাকি? যত সব বলায় আমাকে ওমা ধাক্কা দিয়ে বিছানায় লেটে দিল। বলল, তুমি এখানে চুপচাপ করেই থাকো, দেখো আমি খেয়ে হজম করতে পারি কিনা। এই বলে সে খুব সুন্দর করে চিতই পিঠাগুলো খেতে লাগলো। বলল, চিতই পিঠার মধ্যে একটু যদি মিষ্টির রস ঢেলে খাওয়া যেত, তাহলে আরও মজা লাগতো। তারপর সে মোটামুটি মিষ্টির রসই ঢেলে দিলেন পিঠের মধ্যে, দিয়ে নিজের মতো করে খেতে লাগলো। তো পিঠে যখন খাচ্ছিল, তখন তো আর আমার কোনো কিছুই হুঁশ নাই। আমি বললাম, ও বাবা, এ তো দেখছি বড্ড পেটুক। তো নিজের মতো করে খেলো। প্রায় 2-0 মিনিট ধরে এই পিঠে খাওয়া নিয়েই সে অনেকটা ব্যস্ত ছিল। আমিও তাকে আর ডিস্টার্ব করে নেই।
পরে আমার মুখের মধ্যে ঠেলে দিল, বলল, ও বৌমা তুমি বসে আছো কেন, তোমারও তো খাওয়া উচিত। এই বলে কুলি পিঠা নিয়ে আমার মুখের মধ্যে গুজে দিল, একদম গালে তুলে তুলে খাইয়ে দিল। আমিও না খেয়ে আর পারলাম না, আমিও খুব সুন্দর করে পিঠে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লাম। তারপরে আমার শ্বশুর আমায় খুব সুন্দর করে কাজ করে দিল। তো বন্ধুরা, কাজকাম খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমরা সুন্দর করে মাঠে খেলার জন্য নেমে গেলাম। তো সেদিন রাতে আমরা মোটে 3বার করে খেলেছিলাম। অনেক অনেক মজা হয়েছিল বন্ধুরা, আমিও অনেক আনন্দিত ছিলাম, অনেক একাকিত্ব মিটে গিয়েছিল। তারপর থেকে আমরা প্রতিদিনই মোটামুটি এই অনেক সুন্দর করে খাওয়া দাওয়া করতাম। আর হচ্ছে আমার শ্বশুর যে পেটুক, উনি যে এত খেতে পারে আমি তো জানতামই না। এখনও সে 2-4টা বিয়ে করলে তো বউ হজম করতেই পারবে, কিন্তু সে করে না, তার এই সম্পত্তির বাটোয়ারা হবে বলে। যাকে আমিও ঠেকা কামটা চালিয়ে দিলাম যাতে আমার শ্বশুর আর বাটোয়ারাটা না করে। তো যাই হোক বন্ধুরা, এমন সময় আমার স্বামী দেখতে দেখতে 1.5টা বছর কেটে গেল, তারপর 18 মাস, তারপরে যখন 22 মাসে পড়ে গেল আমার স্বামী চলে আসলেন বাড়িতে। আসার পরে সে আমায় কিছু জিজ্ঞাসা করেছিল, কিন্তু আমার শ্বশুর বলেছিল, আমার ছেলে যদি এর জানতে পারে তাহলে কিন্তু তোমাদের দুজনকেই আমি এই সমস্ত সম্পত্তি থেকে বেদখল করে দেব, বুঝে নিও। তাই আমি আর এই বিষয় নিয়ে কথা বাড়াইনি। কিন্তু আমার স্বামী বাড়িতে এসেই পাসপোর্ট করতে দিয়ে দেয় আমার, আর আমি আমার স্বামীর সঙ্গে চলে আসি। আর আমার ওই শ্বশুরমশাইকে দেখাশোনা করার জন্য রামু কাকাকেই রেখে আসলাম বাড়িতে। তো প্রিয় বন্ধুরা, এখন আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি। অনেক ভেবেচিন্তেই বাবার কথা ছেলের কাছে বলিনি। এই বয়সে তারা আলাদা হয়ে যেত, জীবনটা বড্ড এলোমেলো হয়ে যেত। এজন্যই আমি আমার স্বামীর কাছে চলে এসেছি। আমার মনে হয়েছে আমার শাশুড়ি অনেক আগে চলে গিয়েছে আমার শ্বশুরের জোয়ানকালে। এখন যদি বাবা আর ছেলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিই আমি, তাহলে বিষয়টা ভালো হবে না। তাই আমি আমার স্বামীর সঙ্গেই চলে যাব। অনেক ভেবেচিন্তে আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তো বন্ধুরা, গল্প তোমাদের কাছে কেমন লাগলো? আমি আমার স্বামীর সাথে অনেক ভালো আছি। আর বিশেষ করে আমার স্বামীও কিন্তু পিঠে খাওয়ার একদম ওস্তাদ। হ্যাঁ, প্রতিদিন ওকে না পিঠে দিতে হয়, যেমন ভাবা পিঠে তেমন চিতই পিঠে। আর আমিও কিন্তু কম নই। আমিও তো আহ, একদম পিঠের পাগল, বুঝেছো নিশ্চয়ই তোমরা বন্ধুরা। তো যাক, আমরা দুজন মিলেই পিঠে খাই, ঠিক আছে? তো এভাবেই অনেক সুখে শান্তিতে আমরা এখানে বসবাস করছি। গল্প তোমাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে সুন্দর করে একটা কমেন্ট করে যেও। আমি তোমাদের কমেন্ট অনেক মন দিয়ে পড়ি বন্ধুরা। আর হচ্ছে কী রকম গল্প শুনতে চাও তার জন্য একটি কমেন্ট রেখে যেও। আমি পরবর্তীতে সেরকমই একটি গল্প নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো গল্পের সাথে। বন্ধুরা, ইউটিউবের অনেক কড়া নিয়ম থাকার কারণে তেমন খুলে গল্প বলা সম্ভব নয়, তাই যতটুকু মজা দিয়ে বলা যায় সেটাই চেষ্টা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন গল্পের সঙ্গে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে লাইক করে দিও বন্ধুরা। বাই বাই অ্যান্ড টেক